তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য প্লেটো মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাইলো স্টানফিল্ড নামের একটা লোককে, যার অটিজম স্পেকট্রাম নামের একটা ভয়ঙ্কর রোগ ছিল। আসলে একদিন যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে একটা মহিলাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর এই মহিলাটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে করে একটা ফুলের দোকানে চলে যায়। আর তখন মাইলো তার আশেপাশে যেই ঘটনাগুলো ঘটছে, যেমন ট্রাফিক লাইট, সময় এবং আশেপাশে যেই গাড়িগুলো আছে, সেগুলোকে খুবই ভালো করে মন দিয়ে দেখে আর একটা ব্যাপার ক্যালকুলেট করার ট্রাই করে। মাইলো এখানে একটা বাস, রাস্তার মধ্যে একটা গর্ত, একটা পেইন্টার এবং একটা সাইকেলওয়ালাকে দেখতে পারে খুবই দ্রুত তার দিকে আসছে। এখন এইটা দেখার পরে মাইলো দ্রুত রাস্তাটা ক্রস করে সেই গর্তের কাছে ডাস্টবিনের উপরে একটা পেন দাঁড়া করে দিয়ে চলে আসে। আর এমনটা করার সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু মাইলোর প্ল্যানিং মতো হওয়া শুরু হয়ে যায়। আসলে আমরা দেখতে পারি প্রথম একটা গাড়ি যখন সেই গর্তের মধ্যে পড়ে, তখন সেই গর্ত থেকে পানি ছিটে সেই পেনটার উপরে লাগে, এই জন্য পেনটার নিচে পড়ে যায়। আর তখনই পেন্টারের নজর পড়ে পেনটার উপরে। আর যখনই সে পেনটা তুলতে আসে, তখন সেই স্পিডে আসা সাইকেলওয়ালার সাথে তার মাঝপথেই একটা সংঘর্ষ হয়ে যায়। আর এই জন্য সাইকেলওয়ালার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ফলের দোকানের মধ্যে পড়ে। এখন এইটা হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, আর সবার মনোযোগ এই দিকেই চলে আসে। আর এই জন্য বাস ড্রাইভারের মনোযোগও এই দিকে চলে আসে। আর সে বুঝতেই পারে না যে ট্রাফিক লাইট কখন হলুদ থেকে লাল হয়ে গেছে। এই জন্য যখন সে বাসটা সামনের দিকে নিচ্ছিল, তখন সে সেই মহিলার উপরে বাসটা চড়িয়ে দেয়, যেই মহিলা একটু আগে একটা ফুল কিনেছিল। আসলে এটা ছিল মাইলোর একটা প্ল্যান। আর যখন মাইলো দেখতে পারে তার প্ল্যানিং মতো সমস্ত কিছু হয়ে গেছে, তখন সে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপর আমরা দেখতে পারি অলিভিয়া নামের একটা FBI এজেন্টকে, যে কিনা ফ্রেঞ্চ হেডকোয়ার্টারের প্যারানর্মাল ডিপার্টমেন্টে কাজ করত। আসলে সে যখন মাথায় আঘাত পেয়েছিল, সেই আঘাতের পরে অনেক দিন পরে সে আজকে অফিসে এসেছে। এই জন্য তার কাছে সমস্ত কিছুই কেমন জানি নতুন মনে হচ্ছে। সে প্রথমে এসেই চার্লির সাথে মিট করে, যে কিনা তার টিমের সুপারভাইজার ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি তাদের বস বিশপ তার অ্যাসিস্ট্যান্ট ফিলিপের সঙ্গে অলিভিয়াকে নিয়েই কথাবার্তা বলছিল। আর তখন ফিলিপ তাকে বলে যে আসলে এটা অলিভিয়া না, এটা হচ্ছে অলিভিয়ার বডির মধ্যে ফক্স লিভিয়া, আর তাকে এখানে রাখাটা একটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে অফিসের মধ্যে যে অলিভিয়া এসেছে, সে আসলেই অলিভিয়া না, সে হচ্ছে গিয়ে ফক্স লিভিয়া। আর তখন বিশপ এটা তাকে বলে যে হ্যাঁ, আমি জানি যে এটা ফক্স লিভিয়া, তবে সেই হচ্ছে গিয়ে একমাত্র মানুষ যে কিনা বিভিন্ন রকমের গ্রহের মধ্যে আসতে যেতে পারবে, আর সে আমাদের জন্য একটা ভয়ঙ্কর কাজ করতে পারবে। আর এই জন্যই আমি তার বডির মধ্যে অলিভিয়ার সমস্ত ব্রেইন, সমস্ত মেমোরিগুলো দিয়ে দিয়েছি। আসলে বিশপ এটা জানতে চাচ্ছিল যে ফক্স লিভিয়া কি করে বিভিন্ন গ্রহে ট্রাভেল করে, এই জন্যই সে এটা বিশ্বাস করিয়েছে তাকে যে সে আসলে ফক্স লিভিয়া না, সে হচ্ছে গিয়ে অলিভিয়া। তো এর একটু পরে আমরা দেখতে পারি চার্লি তার পুরো টিমকে এক জায়গায় করে সেই বাস অ্যাক্সিডেন্টের ব্যাপারটাকে এক্সপ্লেন করছে। আসলে এই সপ্তাহের মধ্যে দুইটা ঠিক একই রকম বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই জন্য এই ব্যাপারটা তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এই জন্য সেই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে। আর একটু পরে আমরা দেখতে পারি পুরো FBI টিম চলে আসে সেই জায়গায় ইনভেস্টিগেশন করার জন্য যেখানে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। যখন তারা সবাই এখানে আসে, তখন তারা বিভিন্ন রকমের প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। আমরা দেখতে পারি যে এই পুরো টিমের হেড ছিল লিঙ্কন নামের একটা ছেলে, যার চেহারাটা কিনা পুরো জ্বলার অবস্থায় ছিল। মানে তার চেহারার মধ্যে হয়তোবা কোনো একটা সময় আগুন লেগেছে, এখন তার চামড়াগুলো শুকিয়ে গেছে এমন দেখতে ছিল। এখানে যখন চার্লি লাস্টার তদন্ত করে আর তার ফিঙ্গারপ্রিন্ট ভালো করে চেক করে, তখন সে জানতে পারে যে এই মহিলার নাম হচ্ছে জুলিয়ান ফস্টার। আর অন্যদিকে যখন অলিভিয়া বাস ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন বাস ড্রাইভারও পুরোপুরি শকড হয়েছিল। সে বুঝতেই পারছিল না এটা কি করে হয়ে গেল। আর তখন এদিকে লিঙ্কন এই ব্যাপারটা বের করার ট্রাই করছিল যে আবহাওয়ার পরিবর্তনের কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিনা, তবে এগুলো চেক করেও কোনো লাভ হয় না। তবে তখনই তার নজরটা পড়ে সেই পেনের উপরে। আর যখন এই পেনটা নিয়ে এসে চার্লির কাছে আসে, তখন এখানে এসে অলিভিয়া তাদেরকে বলে যে আসলে যখন সেই পেইন্টার এই পেনটাকে তুলতে গিয়েছিল, তখন সাইকেলওয়ালার সাথে তার একটা ধাক্কা লেগেছিল, আর এই জন্য সে গিয়ে ফুড স্ট্যান্ডের উপরে গিয়ে পড়েছিল। আর এগুলোর মাধ্যমে দুয়ে দুয়ে চার মিলিয়ে এজেন্ট লিঙ্কন এটা বের করে ফেলে যে এই পেইন্টার কারণেই সবকিছু অটোমেটিকলি হচ্ছিল, আর একটা পর্যায়ে গিয়ে সেই মেয়েটার মৃত্যু হয়েছে। তো এরপরে হেডকোয়ার্টারে ব্যাক করে এজেন্ট চার্লি আর লিঙ্কন সেই সমস্ত ব্যাপারগুলোকে খুঁজে বের করার ট্রাই করছিল, যেই সমস্ত ব্যাপারগুলো দুইটা কেসের মধ্যে সিমিলার ছিল। আর যখন তারা প্রথম কেসটাকে খুব ভালো করে চেক করে, তখন তারা সেখানেও সেই পেনটা পেয়ে যায়, যেই পেনটা তারা একটু আগে পেয়েছিল। আর এই জন্য তারা বুঝতে পারে যে এইটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এইটা ছিল ইচ্ছাকৃতভাবে দুইটা মার্ডার। আর যেই মার্ডারগুলো করেছে সে হচ্ছে হয়তোবা কোনো জিনিয়াস পার্সন, আর নয়তোবা খুবই চতুর একটা লোক।
এই জন্য তারা দ্রুত এফবিআইয়ের ম্যাথমেটিশিয়ান আস্টার্টকে ডেকে আনে আর তাকে এই সমস্ত ব্যাপারগুলো খোলামেলা করে বলে। তবে তখন স্টার্ট তাকে বলে যে আসলে এমন জিনিয়াস লোক তো এখন পর্যন্ত দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। কেউ এত নিখুঁত প্রেডিকশন কি করে করতে পারে? আসলে এটা কোনোভাবেই সম্ভব না যে এত নিখুঁত প্রেডিকশন করে দুই জায়গায় একই ঘটনা সে ঘটাবে। তবে তখনই তারা আরও একটা বাস অ্যাক্সিডেন্টের খবর পেয়ে যায় যেটা কিনা সেম স্টাইলে হয়েছে। আর এটা শোনার পরে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা যখন দ্রুত সেই জায়গায় আসে তখন তারা দেখতে পারে যার অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই মহিলা এখনও জীবিত আছে। আর যখন এখানে তারা ভালো করে ব্যাপারগুলো জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে যে হঠাৎই একটা কুকুর বাসের সামনে চলে এসেছিল, যেই জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল। আর যখন অলিভিয়া চারপাশে খুব ভালো করে চেক করে তখন সে এখানে সেই পেনটা পেয়ে যায় যেই পেনটা নিয়ে এত কাহিনী হচ্ছে। এই জন্য সেইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে যেই লোকটা মার্ডার করছে সেই এই কাজটার মধ্যে যুক্ত ছিল আর হয়তোবা সে আশেপাশেই আছে। এই জন্য যখন সে ভালো করে চারপাশে চেক করে তখন সে ব্রিজের উপরে অনেকগুলো লোককে দেখতে পারে, যার মধ্যে মাইলো ছিল, যে কিনা খুবই অদ্ভুত রকম করে এদিকে তাকাচ্ছিল। এই জন্য অলিভিয়ার তার উপরে সন্দেহ হয়ে যায়। এই জন্য সে দ্রুত এফবিআই এজেন্টদেরকে বলে দেয় যে দ্রুত মাইলোকে গিয়ে অ্যারেস্ট করো। এই জন্য যখন সে নিজেও ব্রিজের উপরে দৌড়ে যাওয়া শুরু করে তখন মাইলন তার ব্রেনের মধ্যে একটা ক্যালকুলেশন করে আর উপর থেকে একটা সাইকেল সে নিচে ফেলে দেয়। এই জন্য একটা বাস তার রুট পরিবর্তন করে সোজা ব্রিজের নিচে চলে আসে। আর যখন অলিভিয়া উপরে এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে পুলিশের কাছে সারেন্ডার করার জন্য বলে তখন মাইলো ব্রিজ থেকে লাফ দিয়ে সোজা সেই বাসটার উপরে পড়ে আর এমন করে খুব সহজেই সে এফবিআই থেকে পালিয়ে সেখান থেকে চলে আসে। তো এরপরে যখন মাইলো বাসায় ব্যাক করে তখন তার বোন ম্যাডলিন তাকে নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল। এই জন্য সে বারবার করে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে আর সে তাকে বলে যে হসপিটাল থেকে তোমার জন্য বারবার করে কল দেওয়া হচ্ছে, তোমার দ্রুত হসপিটালে যাওয়া উচিত। তবে এগুলো নিয়ে খুব বেশি একটা কেয়ার মাইলো করছে না। তবে এরপর তার বোন তাকে বলে যে এই সমস্ত কিছু বাদ দিয়ে এখন তোমার পুলিশের কাছে সারেন্ডার করা উচিত, কারণ সমস্ত ব্যাপারগুলো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে এগুলোও মাইলো খুব বেশি একটা কেয়ার করছে না। তবে যখন তার বোন তার উপরে বারবার করে ফোর্স করার ট্রাই করছিল তখন মাইলো এই ব্যাপারগুলো জানতো যে এরপরে তার বোন কি বলবে। এই জন্য তার বোনের বলার আগেই সে তার বোনের মনের সমস্ত কথাগুলো বলে দেয়। আর এইটা যখন তার বোন শুনতে পারে তখন সেও পুরোপুরি শকড হয়ে যায় আর পুরোপুরি চুপও হয়ে যায়। তবে এরপরে যখন ম্যাডলিন তাকে একটা ঘোড়ার খেলনা দেখায় তখন তার মায়ের কথা তার মনে পড়ে যায়। এই জন্য সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি এজেন্ট লিঙ্কন তার ফেসের চেক আপ করার জন্য হসপিটালে চলে আসে। তবে চেক আপ রুমে ঢোকার আগে সে অলিভিয়াকে এটা বলে যে তুমি দ্রুত অফিসে গিয়ে এইটা বের করার ট্রাই করো যে এখানে যেই 3টা মার্ডার হয়েছে তাদের মধ্যে কোনো লিঙ্ক আপ আছে কি না। আর অলিভিয়াও এটা শোনার পরে দ্রুত অফিসে ব্যাক করে আর সেখানে যতগুলো সাক্ষী ছিল তাদের সবার সাথে একে একে কথা বলা শুরু করে। আর অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে অনেক গবেষণা করার পরে ফাইনালি সেইটা বের করতে সক্ষম হয়ে যায় যে যেই 3 জনের খুন হয়েছে তারা 3 জনই কোনো না কোনোভাবে একটা মেডিকেল সেন্টারের সাথে কানেক্টেড ছিল। এই জন্য সে গিয়ে এটা চার্লিকে বলে আর এরপর তারা দুজন চলে আসে দ্রুত সেই মেডিকেল সেন্টারে। এখানে আসার পরেই অলিভিয়া দেখতে পারে যে এখানে কিছু পেশেন্ট সেই পেনগুলোর ইউজ করছে যেই পেনগুলো দিয়ে এই খুনগুলো করা হচ্ছে। আর এরপর সে গিয়ে ডক্টর লেবেনের সাথে মিট করে আর ডক্টর লেবেন তাকে এই সমস্ত ব্যাপারগুলো বলে যে যেই 3 জনের খুন হয়েছে সেই 3 জনকেই সে কোনো না কোনোভাবে চেনে। ডক্টর লেবেন তাকে বলে যে আসলে আমাদের এখানে আমরা বিভিন্ন রকমের মেন্টাল পেশেন্টদেরকে এনে তাদের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তাদের মেন্টাল স্ট্রেন্থ বাড়ানোর ট্রাই করি। এরপর সে অলিভিয়াকে কয়েকটা ভিডিও দেখায়। তবে একটা ভিডিওর মধ্যে সে মাইলোকেও দেখতে পারে। আর যখন সে মাইলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তখন ডক্টর লেবেন তাকে বলে যে আমরা মাইলোকেও পেয়েছিলাম আর তার উপরেও আমরা বিভিন্ন রকমের ড্রাগের অ্যাপ্লাই করেছিলাম। তবে আশ্চর্যজনকভাবে তার ব্রেনের আইকিউ খুব দ্রুতই বেড়ে গিয়েছিল। ডক্টর তাকে বলে যে যখন এই এক্সপেরিমেন্টটা সফল হয়েছিল তখন তার বোনের আন্ডারে তাকে রিলিজ দেওয়া হয়েছিল। তবে যখন আমরা এই এক্সপেরিমেন্টটাকে আবার উল্টা করার জন্য তাকে ফোন করছি তখন সে আমাদের কল তো ধরছেই না, আমাদের সাথে কোনোভাবে যোগাযোগও করছে না। আর এরপর যারাই তাকে কন্ট্রোল করার ট্রাই করছে তাদেরকেই সে মেরে ফেলছে। এখন এগুলো শোনার পরে এফবিআইরা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা গিয়ে তার বোনের সঙ্গে মিট করবে। তবে অলিভিয়া এই ব্যাপারটা একেবারেই জানতো না যে মাইলো তাদেরকে ফলো করছে আর তার প্রত্যেকটা পদক্ষেপ সে দেখছে। আর যেহেতু সে অলিভিয়ার প্রত্যেকটা স্টেপকে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখছিল এই জন্য অলিভিয়া পরবর্তীতে কোথায় যাবে কি করবে এই ব্যাপারটাও সে গেস করে ফেলতে পারে। তো এরপরে অলিভিয়া আর চার্লি চলে আসে ম্যাডলিনের সঙ্গে মিট করতে আর তারা ম্যাডলিনকে পরিচয় দিয়ে তার ভাইয়ের ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করে। তবে ম্যাডলিন তাকে সরাসরি না করে দেয় যে আমি জানি না সে কোথায় আছে। তবে এইটার জন্য এফবিআই এজেন্টরা বুঝতে পারে যে আসলে সে কিছু একটা লোক আছে। এই জন্য তাকে ঘরের মধ্যে নিয়ে তারা বোঝানো শুরু করে যে তোমার ভাই একজন ভয়ঙ্কর ক্রিমিনাল হয়ে যাচ্ছে, সে শুধু শুধু মানুষদেরকে খুন করছে। এমন একটা ভয়ঙ্কর অপরাধীকে বাইরে রাখা কি ঠিক হবে? তুমিই বলো। আর এরপরে চার্লি চলে যায় মাইলোর ঘরের মধ্যে চেক করার জন্য আর অলিভিয়া ম্যাডলিনকে তার মৃত বোনের গল্প বলা শুরু করে।
আর খুব শীঘ্রই ম্যাডলিন তার কথায় বিশ্বাস করে ফেলে। এই জন্য সে তাকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে মাইলোর সম্পর্কে অনেক ইনফরমেশন তাকে দেয়া শুরু করে। সে বলে যে যখনই মাইলোর উপরে সেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল তখন তার আইকিউ অনেক বেশি বেড়ে গিয়েছিল, আর এরপর সে ছোট থেকে ছোট জিনিসকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সিনটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। সে যেই কোনো কিছুকে তার মতো করে ঘোরাতে পারে, তার মতো করে ইউজ করতে পারে। সে বলে যে সে তার ব্রেনের মধ্যে এমন কিছু ক্যালকুলেশন করে যেটার মাধ্যমে ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারটাও সে গেস করে ফেলতে পারে। শুধুমাত্র আমার মায়ের দেয়া একটা ঘোড়ার খেলনাই আছে যেইটার মাধ্যমেই তাকে আমি কন্ট্রোল করতে পারি, আর নয়তোবা কোনোভাবেই তাকে কন্ট্রোল করা সম্ভব না। আর এই সমস্ত কথা বলতে বলতে অলিভিয়া খুবই চালাকি করে তার থেকে মাইলো সম্পর্কে সমস্ত ছোটোখাটো ইনফরমেশনগুলো নিয়ে নেয়। আর অলিভিয়া তাকে এটা বলেও দেয় যে এটা আমরা সাধারণ মানুষ আর মাইলোর সেফটির জন্যই করছি, সো তুমি কোনোভাবেই ভয় পাবে না, আমাকে সমস্ত ব্যাপারগুলো বলো। আর এরপরে অলিভিয়াকে ম্যাডলিন একটা কাগজ দেয় যেটার মধ্যে সেই হোটেলের নামটা ছিল যেখানে বর্তমানে মাইলো আছে। আর এরপরে অলিভিয়া, চার্লি আর অ্যাস্টেন তারা তিনজন মিলে মাইলোকে ধরার একটা প্ল্যান করা শুরু করে। তারা যখন সেই হোটেলের দিকে যাওয়া শুরু করে তখন তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তাদের প্রত্যেকটা প্ল্যানই ব্যর্থ হয়ে যাবে, কারণ মাইলো তাদের সম্পর্কে আগে থেকেই সবকিছু জানে আর সে সবকিছু গেস করে অলরেডি বসে আছে। এই জন্য তারা চিন্তা করে যে কোনো প্ল্যান না করেই সোজা গিয়ে হোটেলের মধ্যে রেড দিয়ে দেয়, কারণ কোনো প্ল্যানও থাকবে না আর সে কিছু জানতেও পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি মাইলো হোটেলের জানালার কাছে দাঁড়িয়ে এই ব্যাপারটা ক্যালকুলেশন করে গেস করার ট্রাই করছিল যে ভবিষ্যতে কি হতে পারে আর এফবিআই তার সাথে কি করতে পারে। এই জন্য সে খুব শীঘ্রই ক্যালকুলেট করে এটা বের করে ফেলে যে খুব শীঘ্রই এফবিআই এজেন্টরা তাকে ধরতে আসবে, আর সে অলিভিয়াকে কিভাবে একটা কনস্ট্রাকশন সাইডে নিয়ে যাবে সেই ব্যাপারটাও সে গেস করে ফেলে। এরপর সে তাকে ইটের নিচে ফেলে সেখানে কিভাবে মারবে সেটার ক্যালকুলেশনও সে করে ফেলে। আর তার প্ল্যানিং মতো একটু পরে এফবিআই এজেন্টরা তাকে ধরতে চলে আসে, তবে তারা এসে দেখতে পারে যে রাস্তার অপোজিট সাইডে মাইলো তাদের জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিল। তবে হঠাৎ করেই সে কনস্ট্রাকশন সাইডের দিকে দৌড়ানো শুরু করে, এই জন্য এফবিআই এজেন্টরাও তাকে ফলো করা শুরু করে। তবে এই দৌড়াদৌড়ির মধ্যে অলিভিয়া একটা ওয়ার্নিং দেখতে ভুলে গিয়েছিল যে এই এরিয়াতে অক্সিজেনের পরিমাণ একটু কম আছে, এই জন্য সে অক্সিজেন সিলিন্ডার না নিয়েই সেদিকে দৌড়ে চলে যায়। আর এই জন্য মাইলোর ক্যালকুলেশনে একটু ভুলও হয়ে যায়। আর শুধুমাত্র এই জন্যই যখন ইটগুলো অলিভিয়ার উপরে পড়ছিল তখন তার উপরে পড়ার আগেই সে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। এখন যখন মাইলো দেখতে পারে তার ক্যালকুলেশন ভুল হয়ে গেছে তখন সে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না, সে পুরোপুরি শকড হয়ে যায়। আর তখন অলিভিয়া এসে তাকে অ্যারেস্টও করে ফেলে। তবে তখন দুর্ভাগ্যবশত অলিভিয়া নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ যেহেতু এখানে অক্সিজেনের মাত্রা অনেক কম। কিন্তু সৌভাগ্যবশত তখন আবার চার্লিও চলে আসে যে কিনা অলিভিয়াকে একটা ট্যাঙ্ক দেয় যাতে করে সে কোনো রকমের নিঃশ্বাস নিতে পারে। এখন মাইলোকে অ্যারেস্ট করার পরে চার্লি অলিভিয়াকে জিজ্ঞেস করে যে অক্সিজেন নেয়ার জন্য তুমি শুরুতে কেন দাঁড়ালে না, তুমি মধ্যে কেন ঢুকে গেলে? তখন অলিভিয়া বলে যে সেই ওয়ার্নিং সাইনের উপরে আমার মনোযোগই ছিল না। তো এরপরে যখন অলিভিয়ার সঙ্গে মেডেলিন তার ভাইয়ের সঙ্গে মিট করতে একটা মেন্টাল হসপিটালে আসে তখন সে দেখতে পারে তার ভাই একটা সুপার কম্পিউটার চালাচ্ছে। আসলে ডক্টরদের মতে তার ব্রেনের মধ্যে আইকিউ বাড়ানোর যে মেডিসিন ছিল সেটা অনেক সময় ধরে ছিল, এই জন্য তার ব্রেইন পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। ডক্টররা এখন চাইলেও তাকে আগের রূপে আর ফেরত আনতে পারবে না। এখন শুধুমাত্র কম্পিউটার বা মেশিনারি জিনিসগুলোই তার ব্রেইন পড়তে পারবে আর তাকে কন্ট্রোলে হালকা পাতলা রাখতে পারবে। আর এগুলো শোনার পরে ম্যাডেলিন প্রচণ্ড আপসেট হয়ে যায়, তবে তবুও সে মধ্যে গিয়ে তার ভাইয়ের সামনে সেই খেলনাটা দিয়ে আসে। আর এরপরে যখন অলিভিয়া তার বাসায় ব্যাক করে তখন আমরা পিটার নামের একটা লোককে দেখতে পারি। আসলে পিটার হচ্ছে গিয়ে অন্য দুনিয়ায় তার বয়ফ্রেন্ড, আর এই জন্য সে এসে তাকে বোঝানো শুরু করে যে তুমি এই দুনিয়ার একেবারেই না, এই দুনিয়ার নিয়মকানুনের সাথে তুমি একেবারেই পরিচিত না, তোমার আমার সাথে সেই দুনিয়াতে ব্যাক করতে হবে। সে তাকে এইটাও বলে যে তুমি অন্য দুনিয়ার হওয়ার জন্যই তুমি সেই সাইনটাকে দেখতে পাওনি, আর এই জন্যই তোমার জীবনটা বেঁচে গিয়েছে। যদি তুমি সেই দিন সেই সাইনটা দেখতে পেতে তাহলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। আর এরপরে পিটার তাকে তার আগের পৃথিবী সম্পর্কে মনে করার জন্য বলে আর তাকে একটা কিস করে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এমন একটা সুন্দর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।